আপনি কি জানেন একটি নিউক্লিয়ার সাবমেরিনে জ্বালানি বদলাতে ৩ বছর পর্যন্ত সময় লাগে? অনেকেই ভাবেন এটি কয়েক সপ্তাহের কাজ, কিন্তু বাস্তবতা ভিন্ন। একটি নিউক্লিয়ার সাবমেরিন প্রায় ২০ বছর জ্বালানি পরিবর্তন ছাড়াই চলতে পারে। তবে সময় এলে শুরু হয় রিফুয়েলিং অ্যান্ড ওভারহল প্রক্রিয়া। সাবমেরিনটিকে বিশেষ শুকনো ডকে নিয়ে সমুদ্রের পানি সরিয়ে ফেলা হয় এবং শক্ত কাঠামো দিয়ে স্থির করা হয়। এরপর তেজস্ক্রিয় রিয়্যাক্টরের জ্বালানি কোর অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষজ্ঞরা পরিবর্তন করেন। একটি ওহাইও ক্লাস সাবমেরিনের ক্ষেত্রে পুরো প্রক্রিয়া শেষ হতে ৩ বছরেরও বেশি সময় লাগে। প্রযুক্তির অজানা তথ্য জানতে চোখ রাখুন এই চ্যানেলে। এই ছোট্ট টেলিস্কোপটা যদি আমেরিকা তাদের B2 স্পিরিটে না লাগাতো, তাহলে যে কোনো দেশ এর পথ ভ্রষ্ট করে সহজেই ধ্বংস করে দিতে পারত। দেখুন, আমেরিকার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যদি শত্রু দেশ এর GPS জ্যাম করে দেয়, তাহলে B2 বোম্বার তার পথ হারিয়ে ফেলতে পারে। এই কারণেই এতে লাগানো হয় অ্যাস্ট্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এটি B2 এর উপরে লাগানো একটি অত্যন্ত ছোট্ট টেলিস্কোপের সাহায্যে তারাগুলোকে দেখে। এটিকে দিনের আলো প্রভাবিত করতে পারে না, কারণ B2 বোম্বার মেঘের অনেক উপরে ওঠে, যেখান থেকে মহাকাশ একদম পরিষ্কার দেখা যায়। তাই দিনেও এটি সহজেই তারাগুলো দেখতে পারে। এই সিস্টেমে হাজার হাজার তারার সঠিক অবস্থান আগে থেকেই সংরক্ষিত থাকে। যেই মুহূর্তে এটি কোনো তারা দেখে, সাথে সাথে সেটিকে নিজের ম্যাপের সাথে মিলিয়ে নেয়। এর ফলে B2 বোম্বারের কম্পিউটার তার সঠিক অবস্থান জেনে যায়। এই প্রযুক্তি আমেরিকা আগে SR-71 ব্ল্যাকবার্ডেও ব্যবহার করেছিল। কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। ব্যাপক পরিসরে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন আর কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোই। রাতভর আরও কয়েক দফা হামলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে অবিরাম হামলা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা। We are only 4 days into this. যুদ্ধের মাত্র 4 দিন পেরিয়েছে। এরই মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আরো বেশি সেনা পাঠানো হচ্ছে। তবে তাড়াহুড়ো করছি না আমরা। কয়েকদিনের মধ্যে আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জয়ী হতে যতদিন সময় লাগে আমরা ততদিন সময় নেব। And as President Trump has said, অপারেশন ফাতেহ খাইবারের পঞ্চম দিনের 17 দফা ইসরায়েল ছাড়াও তুরস্ক, ইরাক, সিরিয়া ও সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড IRGC। অভিযানের 6ষ্ঠ দিনে মধ্যরাতে ইসরায়েলে নতুন করে মিসাইল ছুঁড়েছে তেহরান। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। এর আগে যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, তবে তা সফলভাবে ভূপাতিত করে আঙ্কারা। এছাড়াও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলিতে আঘাত এনেছে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইরাকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংগঠনের হেডকোয়ার্টারে ড্রোন হামলা চালিয়েছে IRGC। দেশটির এরবিল বিমানবন্দরের কাছেও আঘাত হানে তেহরানের একটি ড্রোন। আলঘাট শহরের তেহরানের 3টি ক্রুজ মিসাইল প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। দেখুন বন্ধুরা, এই ভাইটি কীরকম ভিডিও তৈরি করেছে, কি সুন্দর স্কিলফুল। এই ভিডিওটা তৈরি করতে কতবার ট্রাই করা লাগছে আর কত মাস ট্রেনিং দেওয়ার পরে এই ভিডিওটা হয়েছে, কমেন্টে বলে যান। বিশ্বের সবচেয়ে বড় 1 লাখ টনের বিশাল বিমানবাহী জাহাজ, কিন্তু গতি মাত্র 30 নটিক্যাল মাইল। এত ধীর গতির কেন? সমুদ্রের এই দৈত্যদের গতি আসলে ইচ্ছাকৃতভাবেই নির্ধারিত, কারণ পানির ঘনত্ব বাতাসের চেয়ে প্রায় 800 গুণ বেশি। তাই 30 নটিক্যালের বেশি গতি তুলতে গেলে প্রতিরোধ হঠাৎ বেড়ে যায় এবং শক্তি ও জ্বালানির চাহিদা সূচকীয় হারে বাড়ে। গতি একটু বাড়ালেই পরিসর কমে যায়, রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যায়। এটি একটি চলন্ত বিমানবন্দর। প্রায় 30 নটিক্যাল গতি বজায় রাখলে ডেকে থাকা যুদ্ধবিমান নিরাপদে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। গতি কম হলে পূর্ণ বোঝাই বিমান উঠতে সমস্যা হয়, আর গতি বেশি হলে জাহাজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। পাশাপাশি বিমানবাহী জাহাজ কখনো একা চলে না, পুরো নৌবহরের সাথে সমন্বয় রাখতে হয়, আর সেই সমন্বয়ের জন্য প্রায় 30 নটিক্যাল সবচেয়ে কার্যকর গতি। এমন বাস্তব প্রযুক্তি বিশ্লেষণ পেতে চোখ রাখুন এই চ্যানেল। যদি B2 স্পিরিটে এই দুটি বিশেষ অংশ তৈরি না করা হতো, তাহলে যে কোনো দেশ সহজে এটিকে ধ্বংস করে ফেলতে পারত, সে যতই স্টেলথ হোক না কেন। দেখুন, শত্রুর রাডার থেকে বাঁচার জন্য আমেরিকা এর ইঞ্জিনগুলোকে সম্পূর্ণভাবে বিমানের বডির ভেতরে বসিয়ে দিয়েছে, যাতে রাডার তরঙ্গ ইঞ্জিনের ফ্যানের সাথে ধাক্কাকে ফিরে যেতে না পারে। কিন্তু এতে একটি বড় সমস্যা তৈরি হয়। ইঞ্জিন থেকে বের হওয়া প্রচন্ড তাপ দেখে সাধারণ হিট সিকিং মিসাইলও এই বহু বিলিয়ন ডলারের বম্বারকে সহজেই টার্গেট করতে পারত। এই সমস্যার সমাধানে ব্যবহার করা হয় একটি বিশেষ প্রযুক্তি, যাকে বলা হয় ডুয়াল এয়ার ইনটেক সিস্টেম। এতে প্রধান ইঞ্জিনের নিচে আরেকটি ছোট পথ রাখা হয়, যেখান দিয়ে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করে। এই ঠান্ডা বাতাস ইঞ্জিনের গরম বাতাসের সাথে মিশে তাপমাত্রা কমিয়ে দেয়। ইঞ্জিনের গরম বাতাস বাইরে বের হওয়ার আগে নিচে থাকা হিট অ্যাবজর্বিং টাইলের সাথে ধাক্কা খায়, যা দ্রুত তাপমাত্রা
তাপমাত্রা কমিয়ে দেয়। এভাবে B2 স্পিরিট সম্ভাব্য ক্ষতি হাত থেকে রক্ষা পায়। আর আপনি বিশ্বের সর্বোচ্চ সেতু, কিন্তু জানেন কি এর আসল শক্তি লুকিয়ে আছে হাজারো সূক্ষ্ম স্টিলের তারে? এখন আপনি যে দৃশ্যটি দেখছেন এটি বিশ্বের অন্যতম উচ্চতম সাসপেনশন সেতুর নির্মাণ প্রক্রিয়া, যেখানে শ্রমিকরা মোটা স্টিল কেবলকে আবারও পাতলা উচ্চ শক্তির গ্যালভানাইজড তার দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছেন। প্রশ্ন হতে পারে, এত শক্ত কেবল থাকা সত্ত্বেও কেন এই অতিরিক্ত বাধাই? কারণ এই প্রধান কেবলটি তৈরি হাজার হাজার সূক্ষ্ম স্টিল তার একত্রে জড়িয়ে, যা পুরো সেতুর ওজন ও টান বহন করে। দীর্ঘ সময় ধরে বাতাসের আর্দ্রতা, লবণ ও পরিবেশগত প্রভাব যদি তারের ফাঁকে ঢুকে যায়, তাহলে ভিতরের তারগুলোতে মরিচা ধরে এবং ধীরে ধীরে বহন ক্ষমতা কমে যেতে পারে। এই ঝুঁকি এড়াতে প্রকৌশলীরা বাইরের স্তরকে গ্যালভানাইজড স্টিল তার দিয়ে টাইটভাবে মুড়ে দেন, যেন কেবলটি একটি সুরক্ষিত আবরণ পরে আছে। এটি শুধু জং প্রতিরোধী করে না, বরং প্রবল বাতাসে সৃষ্ট কম্পন নিয়ন্ত্রণ করে, পাখি বা উড়ন্ত আবর্জনার আঘাত থেকেও রক্ষা করে এবং কেবলের স্থায়িত্ব দীর্ঘমেয়াদে নিশ্চিত করে। প্রযুক্তির এমন অজানা